ভেট্রি একজন জেলখাটা কয়েদি, কিন্তু তার জীবনের পেছনে রয়েছে ভয়াবহ এক ইতিহাস। যে ইতিহাস একবার সামনে আসলে ভিলেন সহ সবাই কেঁপে ওঠে। তবে ভেট্রি যেন সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে, কিন্তু এর মধ্যেই দেশ বড় বিপদের মুখে পড়লে ভেট্রি ফিরে আসে আগের রূপে, যেই রূপে রয়েছে অনেক রহস্য। আপনাদের সামনে নিয়ে এসেছি মোস্ট ওয়ান্টেড মুভি অফ দ্য ইয়ার। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন কোন মুভির কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আমরা হাজির হয়ে গেছি জানা নায়াগানের এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করি। গল্প শুরু হয় 2026 সালের নির্বাচনী অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। সবাইকে জানানো হয় এবছরই ভোট হবে, সবাই যেন ভোট দেয়। এরপরে দেখা যায় পুলিশ একটা গ্রামে আসছে, সেখানে এসে সবাইকে ভোট দিতে বলে। তবে গ্রামবাসী পুলিশকে জানায়, আমরা তো ভোট দিতে চাই, কিন্তু আমরা ভোট দিতে পারবো না। এরপরে গ্রামে অনেকে পুলিশকে দেখায় তাদের কাটা হাত। আগের বার ভোট দেওয়ার কারণে তাদের হাত কেটে নেওয়া হয়েছিল, তাই আর এবার ভোট দিতে পারবে না। স্কুল পড়ুয়া মেয়ে সামনে এসে বলে, আমাদের স্কুলেও যেতে ভয় হয়, ভোট দেব আর কিভাবে। পুলিশ তখন বলে, তোমাদের কিচ্ছু হবে না, আমি আজ তোমাদের এমন একজনের গল্প শোনাবো যে গল্প তোমাদের সাহস যোগাবে, তোমাদের ভোট দিতে উৎসাহিত করবে। সিন শিফট করে এরপরে নিয়ে যাওয়া হয় 2013 সালে মাদুরাইয়ের সেন্ট্রাল জেলে। হঠাৎ একদিন অনেকগুলো ছেলে পেলে ঢুকে পড়ে। তারা ঢুকেছে একজন বিজনেসম্যানকে মারার জন্য। ব্যাপারটা জেলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ নারায়ণ তাদের বস শ্রীকান্তকে জানালে শ্রীকান্ত বলে সে খুব শীঘ্রই আসছে, পরিস্থিতি যেন সামলিয়ে রাখে। নারায়ণ তখন বলে, আপনি নিশ্চিন্তে ধীরে সুস্থে আসুন, এখানে কিচ্ছু হবে না। সি সেকশনে এক কয়েদি আছে যে সবকিছু সামলে নেবে। এদিকে জেলের মধ্যে গুন্ডারা বিজনেসম্যানকে ধরতে যেতে থাকলে তাদের সামনে হাজির হয় সেই কয়েদি। সেই কয়েদি এসেই সবাইকে প্রচন্ড মারে। সবাইকে মারার পর সবার কাছ থেকে গানও শোনে কয়েদি। এরপর মার খেয়ে পড়ে থাকলে আরেক দল আসে, কয়েদি তাদেরকেও মেরে নিস্তেজ করে দেয়। এর মধ্যে সেই জেলখানায় মেয়ে ভিজিকে নিয়ে চলে আসে অফিসার শ্রীকান্ত। সে এসে দেখে এক কয়েদি সব গুন্ডাদের মেরে বিজনেসম্যানকে উদ্ধার করেছে, সব গুন্ডাদের গ্রেফতার করে। তখন জেলে থাকা অন্য এক গ্রুপ সেই কয়েদিকে মারতে আসলে শ্রীকান্ত তা দেখে নারায়ণকে নির্দেশ দেয় গেট খুলে যেন কয়েদিকে সেফ জায়গায় নিয়ে আসে। নারায়ণ তখন বলে, তাকে কেউ কিছু করতে পারবে না, তারও এক গ্রুপ আছে, আর এখানে আমরা তাদের দেখে রাখি না, তারাই আমাদের দেখে রাখে। তখনই দুই গ্রুপের মধ্যে জেলখানায় তুমুল মারামারি হয়। মারামারি শেষে সুপার কয়েদির টিমই জেতে, যা দেখে খুশি হয় শ্রীকান্তের মেয়ে ভিজি। ভিজি তাই কয়েদির কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কয়েদি জানায় তার নাম থালাপতি ভেট্রি কোন্দাল। শ্রীকান্ত নারায়ণকে ভেট্রির কেস ফাইল রেডি করতে বলে, দেখতে চায় কে এই ভেট্রি শ্রীকান্ত। ভেট্রির ফাইল পড়তে থাকলে ছোট্ট ভিজির সাথে ভেট্রির ভালো সম্পর্ক গড়ে ওঠে। ভেজি ভেট্রিকে জিজ্ঞাসা করে, তুমি কি সুপারম্যান যে সবাইকে খুব সহজে মেরে শেষ করলে? ভেট্রি জানায়, আমি তোমার মতোই সাধারণ একজন। এর মধ্যে শ্রীকান্ত ভেট্রির ফাইল ঘেটে জানতে পারে ভেট্রি তার মায়ের জন্য আজ জেলখানায়। সেই মা কিনা এখন মৃত্যুর শয্যায়। শেষ পর্যন্ত শুধু একটিবার ভেট্রিকে দেখতে চায়। এটা শ্রীকান্ত জানতে পেরে ভেট্রিকে নিয়ে যায় তার মায়ের কাছে, যাতে মা শান্তিতে মৃত্যুবরণ করতে পারে। ভেট্রির মায়ের কাছে আসা মাত্রই মা এক পলক ছেলেকে দেখেই মারা যায়। ভেট্রি হারিয়ে ফেলে তার মাকে, কিন্তু ভেজি তখন ভেট্রিকে বলে, তোমার মার হারিয়েছে তো কি হয়েছে, আমি আছি সর্বক্ষণ তোমার সাথে, ভেট্রির জন্য। এরপর জেলখানায় ভিজির খাবার নিয়ে আসে, দুজনের মধ্যে আরো ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন ভেট্রি শ্রীকান্তকে জিজ্ঞাসা করে, ভিজির মা কোথায়? শ্রীকান্ত জানায়, ভিজির মা ছিলেন একজন আর্মি অফিসার, একটা অপারেশনে গিয়ে মারা গিয়েছে, যেটার ইফেক্ট পড়ে ভিজির উপর। ভেট্রি তখন বলে, কই, ভিজি তো সুস্থই আছে, ইফেক্ট আবার কি পড়লো? তখনই শ্রীকান্ত আচমকা একটা শব্দ করলে ভিজি প্যানিকের মধ্যে পড়ে, আর এটাই তার সমস্যা। এই পর্যায়ে দেখানো হয় আফ্রিকার একটা দেশ। পুলিশ এক কুখ্যাত খুনিকে ধরে নিয়ে আসে তাদের সবচেয়ে সুরক্ষিত জেলে। যাকে ধরে নিয়ে আসা হয় তার নাম হিমালয়। তাকে জেলে নিয়ে আসলে অন্য কয়েদিরাও তাকে মারতে চায়। পুলিশ আবার হিমালয়কে বলে, আজকে রাতেই তোমার ফাঁসি হবে, তাই শেষ ইচ্ছে কি বলো? হিমালয় জানায়, প্রেসিডেন্টের মৃত্যু। এই হিমালয় এবং তার সৈন্যরা দেশটির সরকার একদম ধ্বংস করে দিয়েছে, যা দেখানো হয় নিউজের মাধ্যমে। রাতের বেলায় হিমালয়ের অনেক সৈনিক গাড়িবহর নিয়ে আসতে থাকে জেলখানার দিকে, যা পুলিশ দেখে সবাইকে অ্যালার্ট করে, সব কয়েদিকে ছেড়ে দেয়। কয়েদিরা ছাড়া পেয়ে
আগে মারতে আসে হিমালয়কে, কিন্তু হিমালয় সবাইকে মেরে শেষ করে দেয়। এর মধ্যেই সৈন্যরা চলে আসলে সবাইকে মেরে লাশের স্তূপ বানিয়ে দেয়। সৈন্যদের সাথে হিমালয়ের সহকারী প্রেসিডেন্ট কেউ ধরে নিয়ে এসেছিল। লাশের স্তূপে দাঁড়িয়ে প্রথমে প্রেসিডেন্টকে দড়িতে ঝুলিয়ে তারপরে গুলি করে মেরে ফেলে হিমালয়। প্রেসিডেন্টকে মারার পর হিমালয়ের কাছে উপর লেভেলের কারো একজনের কল আসে, আর সে জানায় আমাদের কোনো তথ্য যেন ফাঁস না হয়, তাহলে কিন্তু বড় বিপদে পড়বে। হিমালয় জানিয়ে দেয় সে সব ব্যাপার দেখছে। সিন নিয়ে আসা হয় ভেট্রির দিকে। শ্রীকান্তের সহায়তায় ভেট্রি জেল থেকে ছাড়া পায়। অন্যদিকে শ্রীকান্ত মেয়েকে নিয়ে চিন্তায় আছে। তাকে সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়, তাই একজনকে ফোন করে একটা ন্যানি ঠিক করতে বলে যেখানে ভিজিকে রাখবে। এর মধ্যে ভেট্রি আসে শ্রীকান্তের বাসায়। ভেট্রিকে দেখে ভিজি খুশি হয়। শ্রীকান্ত ভেট্রিকে আবার জিজ্ঞাসা করে তুমি কি চলে যাবে? ভেট্রি জানায় একটা কাজ আছে, সেই কাজ শেষ করেই যাব। শ্রীকান্ত অফিসে যাওয়ার জন্য রেডি হয়। ভিজিকে শিশু কেয়ারে নিয়ে যেতে চাইলে ভেট্রি জানায় আমি দেখে রাখবো, সমস্যা নেই। শ্রীকান্ত অফিসে যাওয়ার জন্য বের হলে পথের মধ্যেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবাকে হারিয়ে ভিজি প্যানিকে অ্যাটাক হলে ভেট্রি খুব স্বাভাবিকভাবে ভিজিকে সামলায়। এরপর থেকে ভেট্রি ভিজিকে খুব আদরের সাথে বড় করতে থাকে। ভিজি বড় হলেও ভেট্রি সবসময় ভিজিকে দেখে রাখে। ভিজি বড় হয়ে গিয়েছে, সে এখন ভার্সিটিতে পড়ে, তার বয়ফ্রেন্ডও আছে, নাম তার কার্তিক। ভিজি ভার্সিটিতে এসে কার্তিককে সিনেমা দেখার জন্য নিয়ে যেতে চাইলে কার্তিক রাজি হয় না, তাই ভিজি বান্ধবীদের সাথে নিয়ে স্কুটি করে যাচ্ছিল। সেই সময় পথে ছিল এক দুষ্টু পুলিশ অফিসার। দূর থেকে ভিজিকে দেখে তার লোভ ধরে না, তাই গাড়ির গেট খুলে দিয়ে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট ঘটায়। জিজ্ঞাসাবাদে ভিজি জানায় তার বাবা মা নেই, এই মামা আছে। এটা শুনে পুলিশ যেন আরো সুযোগ পেয়ে যায়। কোনো গ্রেফতারি পরোয়ানা না দেখিয়ে একা ভিজিকে গাড়িতে উঠিয়ে নেয়। বান্ধবী বুঝতে পারে ব্যাপারটা সুবিধার না, তাই ফোন করে পরিচিত সাংবাদিক কোয়েলকে। কোয়েল খোঁজ নিয়ে জানতে পারে ভিজিকে কেউ গ্রেফতার করেনি, আর যে পুলিশের কাছে ভিজি এখন আছে সেই পুলিশও ভালো নয়। ব্যাপারটা জানতে পেরে কোয়েল আসে ভেট্রির কাছে। ভেট্রি ভিজির ব্যাপারটা জেনে খুবই রেগে যায়। এরপর সরাসরি ফোন করে সেই পুলিশকে। ফোন করে বলে দেয় আমি একজনকে আমার নাম বলবো, তুই শুধু তার থেকে আমার সম্পর্কে জেনে নিবি, আমি আর কিচ্ছু বলবো না। ভেট্রি এক রিটায়ার্ড পুলিশ অফিসারের কাছে নাম পাঠালেই সেই রিটায়ার্ড পুলিশ অফিসারের চোখ কপালে ওঠে। একটু পরেই সেই পুলিশ সেই রিটায়ার্ড অফিসারকে ফোন দিলে রিটায়ার্ড অফিসার ভেট্রির পুরো ডিটেলস জানায়। পুরো ডিটেলস শুনে পুলিশের গলা একদম শুকিয়ে যায়। ভেট্রির কাছে কল করে নিজের জীবন ভিক্ষা চায়। তখন ভেট্রি 2 দিন সময় দেয় তাকে বাঁচার জন্য। পুলিশ তার ফ্যামিলির ব্যাপারটা নিয়ে বলে ফ্যামিলির দিকে তাকিয়ে যেন এবার তাকে ছেড়ে দেওয়া হয়। ভেট্রি পুলিশকে বলে তুই এখন ভিজিকে নিয়ে সিনেমা দেখতে যাবি। ভেজি পুলিশ পাহারায় পুরো একটা সিনেমা হলে একা সিনেমা দেখে। সিনেমা দেখা শেষ হলে পুলিশ নিজে ভিজিকে ভেট্রির কাছে পৌঁছে দেয়। ভেট্রির কাছে মাপও চায়। ভেট্রি পুলিশকে শ্রদ্ধা করে, তাই মাফ করে দেয়। এসব কর্মকাণ্ড চোখের সামনে দেখে কাইল ভেট্রির ওপরও পুরাই ফিদা হয়ে যায়। এই পর্যায়ে দেখানো হয় এক নেতাকে। লোকে তাকে সৎ নেতা হিসেবেই জানে, কিন্তু আসন্ন নির্বাচনে নেতা কিছুটা টেনশনে আছে প্রতিপক্ষকে নিয়ে। এরপর সিন নিয়ে যাওয়া হয় পাকিস্তান বর্ডারে, যেখানে একদল মুজাহিদ ট্রেনিং নেয় ইন্ডিয়া এক বড় অ্যাটাক করার জন্য। ট্রেনিং শেষে সমুদ্রপথে সব মুজাহিদ এসে এক জাহাজে হাইজ্যাক করে। মুজাহিদদের মধ্যে একজন আবার ছিল আর্মি স্পাই। সে গোপনে আর্মিদের জানালে আর্মিরা দ্রুত জাহাজকে ঘিরে ফেলে। সেই জাহাজেই ছিল জন হেমলার। এই জন হেমলারই হচ্ছে সেই হিমালয়। আসল নাম জন হেমলার হলেও সে নিজেকে পরিচয় দেয় হিমালয় হিসেবে। পুরো জাহাজ হাইজ্যাক এবং আর্মিরা ঘিরে ফেলা একজন হিমালয়কে পালাতে বলে, কিন্তু হিমালয় রিল্যাক্সেই থাকে, জানায় তার প্ল্যান আছে। আর্মিরা পাকিস্তানি মুজাহিদদের ধরে ফেলে। এরপর এক ক্যাপ্টেন এসে হিমালয়ের কাছে পায় একটা লকেট। সেই লকেট স্ক্যান করলে একটা বক্স ওপেন হয়, যেখানে দেখা যায় এক পুতুল। সেখানে ছিল OEM নামে একটা কোড। ক্যাপ্টেন হিমালয়কে জিজ্ঞাসা করে এই OEM কি। হিমালয় কিছু না জানিয়ে তার খেলা শুরু করে দেয়। পুরো জাহাজে লাগানো ছিল রিমোট কন্ট্রোল আর্ম। মুহূর্তেই সেগুলো থেকে গুলি বর্ষণ শুরু হয়। এতে সবগুলো আর্মিরা মারা যায়, শুধু মুজাহিদরা ছাড়া পায়। হিমালয় নিজের হাতে ক্যাপ্টেনকে মেরে জাহাজের সাথে ঝুলিয়ে দিয়ে মুজাহিদদের নিয়ে বোটে করে চলে যায়। যাওয়ার সময় বলে এটা একটা ট্রেলার মাত্র। এত বড় আক্রমণ নিয়ে সরকার এবার খুবই চিন্তায় পড়ে যায়। সরকার বলে ভোটের আগে পাকিস্তান এই কর্মকাণ্ড ঘটিয়েছে, আমরা ছেড়ে কথা বলবো না। এরপরে সেই সৎ নেতাকে একটা জায়গায় আসতে দেখা যায়, যেটা আবার গোপন আস্তানা। যে আস্তানায় ছিল হিমালয়, অর্থাৎ নেতাটা আসলে সৎ নয়। সৎ হলে কি আর হিমালয়ের সাথে দেখা মিলতো? নেতাই সেই হিমালয়কে বলে ট্রেলার তো দেখালে, সামনে নির্বাচন,
ফুল খেলা কবে দেখাবে? হিমালয় জানায় আগামী ১৬ তারিখ আমার OEM বাহিনী আসছে, খেলা শুরু হয়ে গিয়েছে, এই খেলা কেউ থামাতে পারবে না। তখনই সিন শিফট করে নিয়ে যাওয়া হয় ভেট্রির দিকে। ভেট্রি ভিজিকে শক্তিশালী করতে ট্রেনিং দিতে থাকে। এর মধ্যে ভেট্রি একদিন সুপার শপে আসলে কাইল ভেট্রিকে দেখে কাছে আসে। এখানে দুজনের মধ্যে খুনসুটি হয়। ভেট্রি কাইলকে আন্টি ডাকে, যেটাতে নারাজ হয় সে। শপে দুই ছেলে মারামারি করলে মুহূর্তেই তাদের ঠিক করে কাইল, যা দেখে অবাক হয় ভেট্রি। জিজ্ঞেস করে কিভাবে করলে? কাইল জানায় সে সাংবাদিক হলেও মনোবিজ্ঞান নিয়ে পড়েছে। এটা শুনে ভেট্রি বলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, কিন্তু তোমার ভিজিকে সেবা দিতে হবে। সে আর্মির থেকেও সঠিক চিকিৎসা নেয়নি, একটুতেই প্যানিক হয়ে যায়, তাই তোমার ভিজিকে সুস্থ করতে হবে। কাইল রাজি হয়ে যায়। ভিজি জানতো কাইল ভেট্রিকে পছন্দ করে, তাই ভিজি ও কাইলকে জানায় আমি তোমাকে হেল্প করব। ট্রেনিং ভালোভাবেই শুরু হয়। এতে ভেট্রি কাইল কাছাকাছি আসলে তা দেখে ভিজি বেশ খুশি হয়। একদিন ভিজি মেলায় পুতুল দেখে পুরো পাগলামি শুরু করে দেয়। পুতুলওয়ালার থেকে পুতুলও ছিনিয়ে নেয়, যা দেখে বিস্মিত হয় ভেট্রি। সিন নিয়ে যাওয়া হয় সাগরে। সাগরের পানি থেকে সেই একই পুতুল ভেসে ওঠে, অর্থাৎ জাহাজে করে এই পুতুলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। গতকালকের অ্যাটাকে 150 জন আর্মি মারা যায়। এটার ইনভেস্টিগেশনের দায়িত্ব পড়ে এক NSI অফিসারের ওপর। অফিসার তীরে এক ডিভাইস পায়। ডিভাইস নিয়ে আসে সায়েন্টিস্ট খলিলের কাছে। ডিভাইস দেখে খলিল বলে তাহলে গতকালকের অ্যাটাকটা ছিল RC যুদ্ধে আউট, মানে রিমোট কন্ট্রোল যুদ্ধ। ডিভাইস ম্যানুফ্যাকচার করেছে চায়নার জিনজিরা কোম্পানি। NSI অফিসার খলিলকে নির্দেশ দেয় ডিভাইস সম্পর্কে আরো ঘাটাঘাটি করতে। তখন অন্য এক কর্মকর্তা বলে অ্যাটাকের সময় যে আর্মস ব্যবহার করা হয় সেগুলো বাউট এন্টারপ্রাইজের। খলিল বাউট এন্টারপ্রাইজ নিয়ে ঘাটাঘাটি করলে জানতে পারে এটা একটা আফ্রিকান কোম্পানি, যারা আফ্রিকান একটা দেশকে শেষ করে দিয়েছে। আরো বিস্তারিত জানতে এক আফ্রিকানের সাথে কানেক্ট হয় আফ্রিকান মহিলা। এক শরণার্থী শিবির থেকে জানায় বাউট এন্টারপ্রাইজের জন হেমলার আমাদের দেশকে একদম শেষ করে দিয়েছিল, এবার ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য গিয়েছে, তাই যেভাবেই হোক জন হেমলারকে আটকিয়ে ফেলুন, তা না হলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। সেই সময় চলে আসে এক পুলিশ অফিসার, জানায় এই কেসটা তাকে দেওয়া হয়েছে, কিন্তু এরপরই সবাইকে গুলি করে মারতে থাকে। তার মানে এই পুলিশও হিমালয়ের লোক। খলিল ডকুমেন্ট নিয়ে রোবটের সাহায্যে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে পুলিশ খলিলকে ধরতে পারে না। কিন্তু প্রেসে আবার জানিয়ে দেয় এই খলিলের কারণে আজ এতগুলো আর্মি মারা গিয়েছে, তাকে ধরতে এসেছিলাম কিন্তু পালিয়ে গিয়েছে। অন্যদিকে ভেট্রি ভিজিকে ব্রেনের ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার ভিজিকে সেই পুতুল দেখিয়ে কিছু মনে করতে বলে। আমাদের দেখানো হয় ভিজির মায়ের এক মৃত্যু। ভিজির মায়ের মৃত্যু ছিল অত্যন্ত করুণ। একজন লোক মুখোশ পরে বাড়িতে আসে, এসে ভিজির মাকে বলে পুতুল কোথায় রেখেছিস বল। সেই ছোট্ট ভিজি ঘরের মধ্যে লুকিয়ে সব দেখছিল। একদল মুখোশধারী ভিজির মাকে টর্চার করে আগুনে পুড়িয়ে মারে, যা কিনা ভিজি নিজের চোখের সামনেই দেখে। এসব ভিজির মনে পড়লে মা বলে চিৎকার করে ওঠে, যা ভাবায় ভেট্রিকে। ভেট্রি চলে আসে ভিজির মায়ের বাসায়। পুরো বাড়ি তন্ন তন্ন খুঁজতে থাকলে ছবির পেছনে এক চাবি পায়, যেই চাবি দিয়ে এক বক্স খুলতেই বেরিয়ে আসে এক পুতুল। সেই পুতুলের ভেতরে ভেট্রি পায় ক্ষুদ্র ক্ষুদ্র আর্মসের জিনিসপত্র। পুরো সেট আপ করলে যেটা হয়ে ওঠে আধুনিক অস্ত্র। তখন কাইল আসলে ভেট্রি কাইলকে এটার ডিটেলস বের করতে বলে। যেহেতু কাইল সাংবাদিক ছিল, তাই ডিটেলস সংগ্রহ করতে তার কোনো বেগ পোহাতে হয় না। গত 15 বছর ধরে আফ্রিকান কোম্পানি জেন স্টয় প্রায় 50 লাখ এই একই পুতুলে ইন্ডিয়ায় ইম্পোর্ট করেছে। এসব ভেট্রিকে জানিয়ে কাইল খুবই প্যানিকের মধ্যে পড়ে যায়। সবগুলো পুতুল যদি আর্মি স্টিল হয় তাহলে ইন্ডিয়ার অবস্থা তো ভয়াবহ। ভেট্রি চিন্তা করতে নিষেধ করে, জানায় সবকিছু মাথা তো একজন, তাকে এবার উপড়ে ফেলতে হবে। এই পর্যায়ে দেখা যায় পুতুল থেকে একদল লোক আর্মসগুলো বের করে সেট আপ করছে। অন্যদিকে ভেট্রি কাইলকে বের করতে বলে প্রতিটি রাজ্যে কে বা কারা এই পুতুলগুলো ইম্পোর্ট করেছে। কাইল যাদের নাম উল্লেখ করে তাদের ভেট্রি 15 বছর আগেই চেনে। সেই সময় তারা বিভিন্ন ইলিগাল কর্মকাণ্ড করত, কিন্তু এখন কেউ বড় রাজনীতিবিদ তো কেউ বড় বিজনেসম্যান। ভেট্রি এসব জানালে কাইল যেন চিন্তায় পড়ে যায়। পুরো দেশ কিনা ধ্বংসের পথে, এদেরকে থামাবে কে?
পরের দিন সেই সায়েন্টিস্ট জন হেমলারের ফাইল নিয়ে আসে সিএম এর কাছে, কিন্তু চারদিকে অনেক পুলিশ প্রোটেকশন থাকায় গাড়ি থেকে নামতেই পারে না। যেখানে ভিজি একটা কাজে এসেছিল। ভিজি ফোনে তার বয়ফ্রেন্ডকে বলে ফ্যামিলি নিয়ে আগামীকাল তার বাসায় যেন আসে। সেই সময় সায়েন্টিস্ট নিজের পঙ্গুত্ব দেখিয়ে ফাইলটা ভিজির হাতে তুলে দেয়, এরপর দিতে বলে সিএম এর কাছে। ভিজি তখন ফাইলটাকে কি আছে সেটা না দেখেই কোনো মতে সিএম এর হাতে তুলে দেয়। একটু পরেই সেই ফাইল যায় হেমলার তথা হিমালয়ের কাছে। হিমালয় মেরে ফেলতে বলে মেয়েটিকে, অর্থাৎ ভিজিকে। পরের দিন ভিজির বয়ফ্রেন্ড কার্তিক তার ফ্যামিলি নিয়ে আসে ভেট্রির কাছে। কার্তিকের বাবা অনেক যৌতুক দাবি করে। তখন ভেট্রি একসময় রেগে যায় এবং বাড়ি থেকে বের করে দেয়। ভিজি কার্তিককে আটকানোর চেষ্টা করলে কার্তিক বলে, এমন অপমানের পরেও আর থাকা যায় না। যদি আমাদের সম্পর্ক ঠিক করতে চাও তাহলে তোমার আঙ্কেলকে এখান থেকে পাঠিয়ে দাও। সবাই চলে যাওয়ার পর ভিজি মন খারাপ করে থাকলে ভেট্রি কাছে এসে বলে, তারা তোমার জন্য সুইটেবল না, তার চেয়ে তুমি সেনাবাহিনীতে যোগদানের দিকে ফোকাস রাখো। ভিজি জানায়, আমার ফেয়ার ফোবিয়া আছে, আমি সেনাবাহিনী হওয়ার যোগ্য নই। আমি কার্তিককে বিয়ে করে সুখে থাকতাম, কিন্তু সেটাও তুমি হতে দিলে না। প্লিজ এখান থেকে চলে যাও, আমাকে একটু সুখে থাকতে দাও। এসব বলে চলে গেলে কায়েলও ভেট্রিকে চলে যেতে বলে। ভেট্রি তখন বলে, তুমি শুনলে না ওর ফেয়ার ফোবিয়া আছে, তাকে ছেড়ে যেতে কি করে বলো? আমি তো তার বাবাকে কথা দিয়েছিলাম সামলিয়ে রাখবো, ভিজিকে আরো স্ট্রং করে তুলবো, আর এই স্ট্রং তুমি করবে। এরপর থেকে ভিজি বেট্রিকে ইগনোর করে, যা বেট্রিকে বেশ কষ্ট দেয়। এর মধ্যে একদিন রাতে একদল গুন্ডা আসে ভিজিকে মারার জন্য, কিন্তু গুন্ডাদের প্রধান বাইরে থাকা ভেট্রিকে দেখেই ফিরে আসে আস্তানায়। তারপর তার লোকদের বলে, বাইরে যাকে আমরা দেখেছি তার কাছে যাওয়া মানে মৃত্যুকে ডেকে এনে জাহান্নামে যাওয়া। লোকটি কোনো সাধারণ কেউ নয়। একবার আমরা একটা গ্রামে খনিজ পদার্থ নিতে গিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিলাম। সেই লোকটি আমাদের মৃত্যুর দূত হয়ে হাজির হয়েছিল। তাই লোকটির সাথে মেয়েটি যতক্ষণ আছে ততক্ষণ আমরা মেয়েটির গায়ে হাত তুলতেও পারবো না। অন্যজন তখন মেয়েটিকে অন্যভাবে তুলে নিয়ে আসার প্ল্যান করে। পরের দিন ভেট্রি আসে থানাতে। কেন গুন্ডারা এসেছিল এটা যাচাই করলে জানতে পারে ভিজি সিএম এর বাসায় গিয়েছিল, সেখানে কিছু একটা হয়েছে। তাই ভেট্রি ভিজিকে একা ভার্সিটিতে পাঠাতে রাজি হয় না, কিন্তু ভিজির রাগ দেখিয়ে একাই চলে যায়। অন্যদিকে গুন্ডারা টাকা দিয়ে হাত করে ভিজির এক বন্ধুকে। ভিজি ভার্সিটিতে আসলে বন্ধু কার্তিকের বিপদের কথা বলে ভিজিকে মোটরসাইকেলে করে নিয়ে যেতে থাকে। সেইটা ভিজির বান্ধবী দেখে ফোন করে ভেট্রিকে। ভেট্রি আবার দেখতে পায় তার সামনে কার্তিক গাড়ি নিয়ে যাচ্ছে। সে আসলে কোনো বিপদে নেই। এতে সে বুঝতে পারে যে ভিজি বিপদে পড়েছে, তাই এক পুলিশকে ফোন করে আর ভিজিকে যে নিয়ে গেছে তার লাইভ লোকেশন দ্রুত দিতে বলে। এদিকে ভিজিকে একটা জায়গায় নিয়ে এসে বন্ধু মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর গুন্ডাদের কাছে গেলে গুন্ডারা তাকে মেরে ভিজিকে ধরে, তারপর টর্চার করে জিজ্ঞাসা করে, সায়েন্টিস্ট কোথায় বল। ভিজি জানায়, আমি কোনো সায়েন্টিস্টকে চিনি না। অন্যজন ভিজির ফোনে সায়েন্টিস্টের সাথে কোনো লিঙ্ক না পেলে সেটা হিমালয়কে জানায়। নেতা হিমালয় তারপরও ভিজিকে মেরে ফেলার নির্দেশ দেয়। মৃত্যুর আগ পর্যায়ে ভিজির স্মরণ করে ভেট্রিকে। ভেট্রি তখন চলে আসে। তারপর ভিজিকে সেফ জায়গায় রেখে সবাইকে এক এক করে শেষ করে। সেখানকার মূল গুন্ডা নিজের চোখে তাদের লোকদের এভাবে মরতে দেখে ফোন করে হিমালয়কে। তারপর জানায়, আমরা মেয়েটিকে মারতে পারবো না, তার সাথে এমন একজন আছে যে সবাইকে মেরে শেষ করে দিচ্ছে। এটা শুনে হিমালয় ক্যামেরা ভেট্রির দিকে করতে বলে। হিমালয় এবং নেতা ভেট্রিকে দেখে একদম চমকে যায়। তারাও কিনা তাকে চেনে। হিমালয় এরপর নেতাকে বলে, আপনি বলেছেন ভেট্রি জেলেই মারা গিয়েছে, তাহলে এখন বেঁচে আছে কিভাবে? নেতা জানায়, আমরা তো মারতে পারিনি, হাই অর্থনীতি থেকে তাকে প্রোটেকশন দেওয়া হয়েছিল। এদিকে হিমালয়ের একদল সৈন্য এসে ধরে ফেলে ভেট্রিকে। তখন হিমালয় ভেট্রিকে বলে, খুব তো এতক্ষণ খেল দেখাচ্ছিলে, এবার আর তোর কি জানতে ইচ্ছে করছে? আমি কে আমাকে তুই ভালো করেই চিনিস, এমনকি কে আমাকে গুলি করেও মেরে ফেলেছিল। আমি হচ্ছি সেই পুলিশ কমিশনার অমরিশ পূজারি। এটা বলে ভিডিও কল অন করে নিজের চেহারা দেখায়। ভেট্রি তখন কিছু না বলে তার খেলা দেখানো শুরু করে। এক এক করে তার সব লোকদের মেরে ফেলে, যা আবার হিমালয় ওরফে হেমলার ওরফে অমরিশ নিজের চোখে দেখে। সবাইকে শেষ করে দিয়ে হিমালয়কে মেরে ফেলার চ্যালেঞ্জ দেয় ভেট্রি।
হিমালয় তখন বলে, আমি এখন আর অমরিশ পূজারী নই, আমি হচ্ছে একজন হ্যামলার। তুই আর কাউকে বাঁচাতে আসিস না, একবারে শেষ করে দেব। ভেট্রিও বলে, আমিও আসছি। এতদিন পর ভেট্রিকে দেখে হিমালয়ের মনে পড়ে যায় পেছনের স্মৃতি। সিন তখন নিয়ে যাওয়া হয় 2005 সালে। একটা ওষুধ খেয়ে অনেকজন মারা গেলে বিচারের দাবিতে স্বজনরা লাশ নিয়ে আন্দোলন শুরু করে। উপরের নির্দেশে সেই আদালতও গুলি চালিয়ে পুলিশ অনেক মানুষকে মেরে ফেলে। সেই লাশের স্তূপ থেকে স্বজনহারা এক মহিলা থানার সামনে এসে আন্দোলন শুরু করলে কেসটা অনেক সেন্সিটিভ হয়ে ওঠে। কালেক্টর এবং পুলিশ কমিশনার অমরেশ পূজারীকে নিয়ে একটা টিম গঠন করা হয়। দুজন আবার কয়েকজনকে নিয়ে মিটিংয়ে বসলে সেখানে এক পুলিশ, যাকে আমরা সায়েন্টিস্ট ওপর হামলা করতে দেখেছিলাম, সে বলে এই হত্যাযজ্ঞের পেছনে হাত রয়েছে রোজার রাঙ্গাসামি। অমর সেই পুলিশের কাছে রাঙ্গাসামি সম্পর্কে আরও জানতে চাইলে পুলিশ বলে, রাঙ্গাসামি প্রভাবশালী রাজনীতিবিদ, যত ইলিগাল কর্মকাণ্ড সেই করে, ধরাছোঁয়ার একদম বাইরে। তখনই রাঙ্গাসামি ফোন করে অমরেশকে। এই রাঙ্গাসামি আর অন্য কেউ নয়, সেই নেতা। রাঙ্গাসামি অমরেশকে ফোন করে বলে, আমার ফাইল ওপেন করতে চাচ্ছ না, যেটা ক্লোজই রাখা ভালো, তা না হলে তুমি বিপদে পড়বে। কিন্তু অমরেশ থ্রেট দেয়, আজকেই বাড়ি থেকে আপনাকে তুলে আনবো। অমরেশ তার ফোর্স নিয়ে চলে আসে রাঙ্গাসামির বাড়ি, কিন্তু এসে কিচ্ছু করতে পারে না। অলরেডি কালেক্টর সে বন্দি করে নিয়ে এসে রাঙ্গাসামি অমরেশকে প্রচণ্ড অপমান করে। অমরেশের এমন শোচনীয় অবস্থা হয় যে বাইরে বের হওয়ার পথও পায় না, কারণ বাইরের লক্ষ্য রাঙ্গাসামির লোক জড়ো হয়। সবার সামনে অমরেশকে ঠাট্টা করা হয়। অমরেশের শরীর থেকে পুলিশের ড্রেস খুলে ফেলা হয়। শুধু অমরেশ নয়, তার সহকারীর থেকেও। এরপর রাঙ্গাসামি অমরেশকে বলে, যদি আমার বিরুদ্ধে যাও তাহলে সবসময় এরকম অবস্থা হবে, আর আমার সাথে যদি কাজ করো তাহলে আমরা ভাই ভাই। অমরেশ কোনো কথা না বলে উলঙ্গ অবস্থাতেই সবার সামনে হাসি ঠাট্টার মধ্যে থানাতে আসে। যেখানে এসে সব পুলিশকে দেখে তার মনে হয় হয়তো তারাও তাকে দেখে মজা নিচ্ছে, তাই চুপচাপ রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ন্যায় বিচারের জন্য মহিলাটি অনশন থেকে আন্দোলন চালিয়ে যেতে থাকলে রাঙ্গাসামির লোকেরা মহিলার স্কুল পড়ুয়া মেয়েকে রেপ করে রক্তমাখা কাপড়গুলো মহিলার কাছে এসে ছুঁড়ে ফেলে দেয়। মহিলাটি সেই রক্তমাখা কাপড় পতাকা হিসেবে ওড়ায়। ন্যায় বিচার নিয়ে নিউজ মিডিয়ায় ব্যাপক প্রচারণা চলতে থাকলে সরকার রাঙ্গাসামিকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু রাঙ্গাসামি জানায় ব্যাপারটা সে দেখবে, কোনো প্যারা নেই। রাঙ্গাসামির লোকজন এরপর থানার সামনে বোম ব্লাস্টার করায়। এতে সরকার আরও বেশি বিপাকে পড়লে ইন্সপেক্টর থালাপাতি ভেট্রি কোমদানকে বদলি করে নিয়ে আসে। এই ভেট্রি সেই ভেট্রি। ভেট্রি এসে থানার সামনে থাকা সব গুন্ডাদের কুপকাত করে মহিলাটির সামনে খাবার দেয়। মহিলাটি বলে, যতক্ষণ না আমার মেয়েকে পাচ্ছি ততক্ষণ আমি খাবার খাবো না। তখন থানায় এক কল আসে। মহিলা ভেট্রিকে বলে, জানে এবার চামচামি করেন। কলটা রাঙ্গাসামির ছিল। কল করে ভেট্রিকে বলে, আমার লোকদের মেরেছিস কেন? জানিস না আগের অফিসারের সাথে কি করেছি? তাই ভালোই ভালোই চলে যা, তা না হলে তোর অবস্থাও একই হবে। ভেট্রি পাল্টা জানায়, এক গ্লাস পানি নে। তখনই রাঙ্গাসামের বড় নেতার লাশ ঘরের সামনে আসলে রাঙ্গাসামি আগে পানি খায়। ভেট্রি তখন বলে, যদি এখনই মহিলার মেয়েকে না দিয়ে যাচ্ছিস তাহলে অবস্থা আরও খারাপ হবে। রাঙ্গাসামি তার লোকদের নির্দেশ দেয় মেয়েকে নিয়ে আসতে, কিন্তু লোকেরা মেয়েকে উলঙ্গ অবস্থায় গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে মহিলা ছুটে আসে মেয়ের কাছে। ভেট্রি প্রচণ্ড রেগে নিচে নামতেই আবারও রাঙ্গাসামির কল আসে। রাঙ্গাসামি ফোনে ভেট্রিকেও উপহাস করে বলে, মেয়েকে দেখে তুই খুশি তো? এবার আমার বাড়িতে তোরা দুজন দাওয়াত খেতে আয়, তা না হলে মেয়ের মতো মায়ের অবস্থাও কিন্তু একই রকম হবে। ভেট্রি রাঙ্গাসামির বাড়িতে যেতে রাজি হয় রাঙ্গাসামিকে দেখে নেওয়ার জন্য। রাঙ্গাসামি তার লোকদের একত্রিত করে তার বাড়ির সামনে। ভেট্রি মহিলাকে নিয়ে আসে রাঙ্গাসামির কাছে। রাঙ্গাসামির খাবার টেবিলে মহিলাকে চড় মেরে অনেক অপমান করতে থাকলে পাশের চেলারা অট্টহাসিতে মেতে ওঠে। তা এক পর্যায়ে সহ্য করতে না পেরে রাঙ্গাসামির কাছের একজনকে ছুরিরাঘাত করে মেরে ফেলে। এতে রাঙ্গাসামির অনেক রেগে গেলে মহিলা কষে রাঙ্গাসামিকে চড় মারে। এই ঘটনা নিচে পৌঁছে গেলে রাঙ্গাসামি
শত শত ভক্ত রেগে মারার জন্য আসতে থাকলে পরিস্থিতি খুব দ্রুতই ভেট্রি লোকজন নিয়ে ফেলে। অর্থাৎ ভেট্রি প্ল্যান করেই তার লোকদের আগে ছদ্মবেশে পাঠিয়েছিল, তাই রাঙ্গাসামির লোকজন কোণঠাসা হয়ে পড়ে। ভেট্রি রাঙ্গাসামিকে বেল্ট দিয়ে মারে, উলঙ্গ করে সবার সামনে থানায় নিয়ে আসে। ভেট্রি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলে মহিলাটি ভেট্রিকে জনগণের সামনে নায়ক হিসেবে আখ্যায়িত করে। অন্যদিকে অমরের সারা জীবন পুলিশের চাকরি করে এসেছে নিষ্ঠার সাথে, অন্যায় সে কখনোই আপোষ করেনি। আর তাকে কিনা আজ এত অপমানিত হতে হলো, একদম ডিপ্রেশনে পড়ে যায়। যারা বহু বছর আগে কিনা অপরাধী ছিল তারা আজ ভোটে জয়লাভ করে জনগণের নেতা, তাদেরকে আবার স্যালুটও করতে হয়। এসব ভাবতে ভাবতে অমর সুইসাইড করার জন্য পিস্তল বের করলে তার আরও এক সত্তার দেখা পায়। মানে ডিপ্রেশনে থাকলে যা হয় আর কি। অন্য সত্তা বলে, তুই নিজেকে মারবি কেন, তুই নিজেকে বদলা, আইনকে ব্যবহার করে পুরো পৃথিবীর রাজ কর। অমরেশ তা মানতে না চাইলেও পরবর্তীতে সেটাই স্থির করে, তাই জেলখানায় দেখা করতে আসে রাঙ্গাসামির সাথে। এসে বলে, তোকে আমি আজ কিছু বলতে আসিনি, তোর সাথে থাকতে এসেছি। তুই আগামীর সিএম হবি, যেটা আমি জানি, কারণ তোরও অনেক ভক্ত আছে। আর এখন রাজনীতির মাঠে যে প্রধান, তার হাতেই ক্ষমতা। তোকে এখান থেকে বের করব, তুই নেতা হবি, কিন্তু তোকে আমি চালাবো। রাঙ্গাসামি সব কথা মেনে নেয়। অমরেশ টাকা নিয়ে আরও খারাপ কাজ করে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বোমা ব্লাস্ট করে। এটা একজনের মাধ্যমেই জানতে পারে ভেট্রিও। তাই ভেট্রি অমরেশের কাছে এসে বলে, এটা কেন করলে? তুমি তো ভালো পুলিশ অফিসার ছিলে। অমরেশ বলে, আমি তো তেমন কিছুই করতে পারি না, যা করে সব পলিটিক্যাল নেতা। যে যতই অপরাধী হোক, একবার নির্বাচনে জিতে গেলে সবাই তাকে মাথায় তুলে নাচে। আমি তাই সেদিকে ঢুকছি। ভেট্রি অমরেশের এসব কাজে বাধা দেওয়ার কথা জানালে অমরেশ ভেট্রিকে লক্ষ্য করে গুলি করে। ভেট্রি তখন অমরেশের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে অমরেশের বুকেই গুলি চালায়। অনেক পুলিশ এসে ভেট্রিকে ধরে অমরেশ গুলিবিদ্ধ অবস্থায় বলে, যে একজন টেরোরিস্ট আমাকে মারার চেষ্টা করছে। ভেট্রি তখন আরও একটা গুলি করে অমরেশকে। পরবর্তীতে ভেট্রিকে কোর্টে তোলা হয়, যেখানে কাঠগড়ায় ডাকা হয় ভেট্রির মাকে। জর্জ মাকে বলে, ভেট্রি পুলিশ অফিসার অমরেশকে মার্ডার করেছে। তার বাড়িতে কি অস্ত্র ভাণ্ডার ছিল? মা কোর্টে সবার সামনে জানায়, হ্যাঁ, আসলে মাকে হুমকি দিয়ে এটা বলানো হয়েছিল। এলাকার সবাইকে মেরে রক্তাক্ত করে বন্দুকের ডগার সামনে মাকে নিয়ে হ্যাঁ বলায় রাঙ্গাসামি এবং অমরেশ। এই হচ্ছে পুরো ঘটনা। 2005 সালের ফ্ল্যাশব্যাক শেষে সিন আগের জায়গাতে ফিরে আসে। অমরেশ তথা হিমালয় ভেট্রিকে নিয়ে চিন্তিত। ভেট্রি এবার চিন্তিত ভিজিকে নিয়ে। ভেট্রি ভিজিকে বলে, তোমাকে এখন থেকে আমাকে ছাড়াই থাকতে হবে, চারদিকে অনেক বিপদ। ভিজি বলে, আমি একবার তোমাকে অনেক দূরে ঠেলে দিতে চেয়েছি, কিন্তু যাওনি, কিন্তু এখন তুমি আমাকে কেন দূরে ঠেলে দিচ্ছ? ভেট্রি বলে, তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম সেফ রাখবো, আমি সেটাই করেছি। তোমার জন্য এখন আর্মি ক্যাম্পের সবচেয়ে সেফ জায়গা। অন্যদিকে কাইল বলে, দেশে এত এত আর্মস ঢুকেছে, নিশ্চয়ই বড় বড় কোনো প্ল্যান আছে, তাই মূল হোতাকে বের করতে হবে। ভেট্রি জানায়, যেহেতু আর্মিদের ওপর অ্যাটাক করা হয়েছিল, তাই আর্মি অফিসে কোনো তথ্য হয়তো পাওয়া যাবে। ভেট্রি এরপর ভিজিকে নিয়ে আসে আর্মি ট্রেনিং সেন্টারে, যেখানে এক মেজর তার শিক্ষার্থীদের ট্রেনিং দিচ্ছিল। ভেট্রি নিজেকেও সেখানে নিতে বলে, কিন্তু মেজর ভিজিকে নিতে চায় না, জানায় তার তো জয়নিং ডেটে শেষ হয়ে গিয়েছে আর নারী আর্মি ট্রেনিং নিতে অক্ষম। প্রুফ হিসেবে যেখানে ভিজিকে কয়েকটা পরীক্ষা নিয়ে দেখায়, ভিজি অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। মেজর তার সেরা স্টুডেন্টদের রিংয়ে লড়াইয়ের জন্য পাঠালে ভিজি অনেক মার খায়, যা দেখে ভেট্রি নিজেকে ধরে রাখতে পারে না। সেই স্টুডেন্টের সাথে লড়াইয়ে নামে এবং ভেট্রির হাতে অনেকে মার খায়। মার খেলে ভেট্রি মেজরকে বলে, আপনার সেরা স্টুডেন্টও তো আমার থেকে মার খেলো, এখন আপনি কি বলবেন? সবাই মিলিটারি প্রশিক্ষণ নেওয়া উচিত, যেটা নিজেকে সেভ রাখার জন্য, কিন্তু পুরুষটাই নেবে কেন? এমন কোনো কথা নেই। সেই সময় মেজরের বাচ্চা একজনের থেকে ব্যাড টাচের শিকার হয়ে আসলে ভেট্রি সেই বাচ্চাকে নিয়ে আসে স্কুলের সেমিনারে, যেখানে সব স্টুডেন্টদের ব্যাড টাচ সম্পর্কে বোঝায়। সেই সাথে সবার উদ্দেশ্যে বলে, এখন নিজেকে রক্ষা করার জন্য সবার উচিত মিলিটারি প্রশিক্ষণ নেওয়ার। এখন নিজেই নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হবে। ভেট্রির এসব কথা ভালো লাগে মেজরের, তাই মেজর স্যালুট জানায় ভেট্রিকে। পরের দিন থেকে ভিজি আর্মি ট্রেনিং শুরু হয়। অন্যদিকে কায়েল তথ্য খুঁজতে থাকে।
সেদিনের অ্যাটাকের সময় এক আর্মির হাতেও OM লেখা দেখতে পায়, কিন্তু OM লেখার অর্থ সে বুঝতে পারে না। এদিকে ট্রেনিংয়ে একদিন আসে কার্তিক। ভিসি কার্তিককে দেখে খুশি হয়। কার্তিক ভিসিকে বলে, আমার একটা ভালো জব হয়েছে, তুমি আমার সাথে চলো। এসব কি আর্মি ট্রেনিং নিচ্ছ? এসব নিয়ে কোনো লাভ হবে না। লোকটি তোমাকে আবারও ফাঁসানোর চেষ্টা করছে। ভিসি তখন বলে, না, ভেট্রি আঙ্কেল আমাকে ফাঁসাচ্ছে না। সেই ছোট থেকে নিজের সবকিছু বিসর্জন দিয়ে তিনি আমাকে আগলে রেখেছেন। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন। তিনি আমাকে কোনো ফাঁসাননি, আমাকে নতুন জীবন দিয়েছেন। আমার সবচেয়ে ভালো বন্ধু তিনি। ওনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এসব আড়াল থেকে শুনে ইমোশনাল হয়ে যায় ভেট্রি। সেই ইমোশনালের বহিঃপ্রকাশ ঘটে কাইলের কাছে। কাইল সান্ত্বনা দেয় ভেট্রিকে। অন্যদিকে হেমলার রাঙ্গাকে পাঠায় ভেট্রির গ্রামে। সেখানে গিয়ে যেন সে তাকে খতম করে দিয়ে আসে। রাঙ্গাসামির সৈন্য নিয়ে গ্রামে আসলে কাউকে দেখতে পায় না, শুধু দেখে এক বয়স্ক মহিলা মন্দিরে পূজা করছে। যেখানে মহিলার ওপর টর্চার করলে মহিলা চুপচাপ বলে সে আসছে। একটু পরেই ভেট্রিসহ তার দল বল অ্যাটাক করে রাঙ্গাসামির সৈন্যদের উপর। লড়াইয়ে রাঙ্গাসামির দল হেরে যায়। ভেট্রি রাঙ্গাসামিকে বন্দি করে নেয়। এই বন্দির কথা হেমলার বসও জেনে যায়, তাই ফোনে হেমলারকে জানায় রাঙ্গাসামিকে যেন উদ্ধার করে। রাঙ্গাসামি যদি OM সম্পর্কে জানিয়ে দেয় তাহলে ক্ষতি হবে। হেমলার জানায়, আমি দ্রুত OM বাহিনী নিয়ে সবকিছুর ব্যবস্থা করছি। অন্যদিকে ভেট্রি চাবুক দিয়ে রাঙ্গাসামির সামনে তার নেতাদের মারতে থাকে। রাঙ্গাসামি কিছু ব্যাপার তুলে ধরে। সে ভেট্রিকে বলে তার জেলে যাওয়ার প্ল্যান পুরো হেমলার নিজে করেছে, তাও আবার তার মাকে জিম্মি করে। তারপর হেমলার নদীপথে যায় আফ্রিকা। সেখানে সুয়ানা কোম্পানি খোলে, যেটা আর্মস লিং কোম্পানি। হেমলার আফ্রিকায় গিয়ে তার অস্ত্রের ব্যবসার মাধ্যমে গৃহযুদ্ধ বাদিয়ে একদম পুরো আফ্রিকার দেশটিকে শেষ করে দেয়। এবার তার প্ল্যান ইন্ডিয়ার গৃহযুদ্ধ লাগানোর জন্য। এজন্য করেছে অপারেশন মেলুকা, অর্থাৎ OM প্ল্যান। এই তামিলনাড়ুতে গৃহযুদ্ধ লাগিয়ে পুরো দেশটাকে ধ্বংস করে দেবে, আর এইটা হবে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে। এরপর ইন্ডিয়ার নাম হবে মেলুকা, যেটা এই প্ল্যানের মূল উদ্দেশ্য। অপারেশন মেলুকার প্রথম ধাপ হিসেবে পুতুলের মধ্য করে আফ্রিকা থেকে চলে এসেছে আর্মস, যেগুলো এখন মানুষের হাতে হাতে যাওয়ার সময়ের ব্যাপার মাত্র। আর আমাদের হাতে সায়েন্টিস্ট কলিলও ধরা পড়েছে, তাই কোনোভাবেই এই অপারেশন আর থামাতে পারবে না। এসব বিশ্বাস করতে চায় না ভেট্রি, তাই সে বলে আফ্রিকা থেকে আর্মস আসছে না। যাই হোক, আজকেই এই খেলা শেষ হবে। রাঙ্গাসামি বলে, তুমি খেলা শেষ করবে? অলরেডি এই স্টেটের বড় বড় লোকজন হেমলারের হাতে বন্দী। তারপর মুখোশ পরে স্টেট চিফ রাজলক্ষ্মীকে লাইভে জানায় এখনই পুরো স্টেটের সকল পথ বন্ধ করে দিবে, সকল থানাও বন্ধ থাকবে। যদি না শোনেন তাহলে সবাই মারা যাবে। রাজলক্ষ্মী এই শর্ত মেনে না নিয়ে অপারেশনের নির্দেশ দেয়। ডিফেন্সের সকল বাহিনীর স্পেশাল অফিসারদের দায়িত্ব দেওয়া হয় রেস্কিউ মেশিনের। তাই তার DGB অফিসে অ্যাটাকের জন্য এগিয়ে গেলে হেমলার খেলে তার আসল খেলা। সে সরাসরি চায়না থেকে নিয়ে আসা রোবট যোদ্ধা এবং ড্রোন নামিয়ে দেয়। এতে স্পেশাল ফোর্স একবারে কোণঠাসা হয়ে পড়ে। পথের মধ্যে হেমলার সহকারী ধরা পড়ে ভেট্রির লোকদের কাছে। লোকজন সেই পুলিশের থেকে DGB অফিসে যাওয়ার পথ বলতে বলে পুলিশ জানায় সেখানে এখন কেউই ঢুকতে পারবে না, সংরক্ষিত এলাকায়। এদিকে রোবটের হাতে সবাই মারা পড়তে থাকে। হেলিকপ্টার নিয়ে ওপর থেকে অ্যাটাক করা হলে রোবট হেলিকপ্টারও ধ্বংস করে। এতে স্পেশাল টিম কিছুটা পিছু পা হয়। এর মধ্যে ভেট্রির টিম পুলিশকে টর্চার করে বের করে ফেলে সায়েন্টিস্টকে কোথায় রাখা হয়েছে। ভেট্রি সেই সায়েন্টিস্টের কাছে এসে পুরো এই অপারেশন সম্পর্কে বিস্তারিত বলতে বললে সায়েন্টিস্টরা জানায় অপারেশনের সকল তথ্য একটা সেভ হাউসে সংরক্ষণ করা হয়েছে। ভেট্রি সেদিকে ছুটতে থাকে। এদিকে হেমলার অপারেশনের দ্বিতীয় ধাপ শুরু করে। গভর্নর করে টর্চার আর লাইভে বলায় যারা এই আক্রমণ করছে তারা আসলে দেশটাকে পাকিস্তান বানাতে চায়। এতে ক্ষুব্ধ জনগণ মুসলিমদের মারতে শুরু করে। হেমলার আগুনে ঘি ঢালতে মন্দিরে ব্লাস্ট করায়। এতে সামাজিক দাঙ্গা চরম পর্যায়ে চলে যায়। সরকার পুরো স্টেটের
প্রবেশপথ বন্ধ করে, থানার দরজা লাগিয়ে দেয়। হেমলারের লোকজন আবার আর্মস তুলে দেয় সাধারণ মানুষের হাতে। শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। ভেট্রি ভিজি এবং কায়েলকে নিয়ে চলে আসে খলিলের সেফ হাউসে। সেখানে খলিলের ফোর্স আগে থেকেই রোবটের সাথে লড়াই করতে বানিয়ে রেখেছিল স্পেশাল ড্রোন, আর্মার, বুলেট প্রুফ লেজার গান এবং হাই ফ্রিকোয়েন্সি ড্রোন জ্যামার, যেগুলো ভেট্রিকে দেখিয়ে ফ্রেন্ডলি ফায়ার অপারেশন প্ল্যান করে। ভেট্রি এই অপারেশনে ভিজিকেও সাথে নিতে চায়। এতে কায়েল নিষেধ করলে ভেট্রি বলে এটাই সেই সুযোগ যেটা নিজেকে সাহসী করে তুলবে। ভেট্রি কায়েলের উপর গুরুত্বপূর্ণ এক দায়িত্ব দিয়ে ভিজিকে নিয়ে আর্মারি করে যেতে থাকে ব্যাটেলের দিকে। অন্যদিকে হেমলার সেফ এক্সিকিউটরের জন্য রাজলক্ষ্মীকে ফোন করে হেলিকপ্টার চায়। রাজলক্ষ্মীও নিরুপায় হয়ে বলে সে ব্যবস্থা করছে। এর মধ্যে ভেট্রিকে ড্রোন এসে স্পেশাল ফোর্সদের জানিয়ে লড়াই যেন না থামায়। এরকম হঠাৎ অন্য ড্রোন আসায় ঘাবড়ে যায় হেমলার আবার দেখতে পায় আর্মার নিয়ে ভেট্রিও আসছে, তাই ড্রোন দিয়ে অ্যাটাক করে। কিন্তু ড্রোনও আর্মারের কাছে যেতেই হাই ফ্রিকোয়েন্সি জ্যামারের কাছে আটকা পড়ে। তা দেখে হেমলার রোবটকে দূর থেকে আর্মারের ওপর অ্যাটাক করতে বলে। আর্মারে অ্যাটাক হলে ভেট্রি টানেলে ঢুকে পড়ে, যেখানে ক্ষতিগ্রস্ত হতে থাকলে ভেট্রির টিম কন্ট্রোল রুমে ঢুকে পড়ে এবং জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে একরকম শেষ পর্যায়ে রোবটগুলোকে বিভ্রান্ত করে। রোবট ভেট্রিকে শত্রু মনে না করে এইদিকে অন্যকে শত্রু মনে করা শুরু করে। এমনকি হেমলারকেও তারা শত্রু মনে করে। এতে হেমলার সিএম কে জিম্মি করে, কিন্তু সেখানে ভেট্রি এবং ভিজি চলে আসে। সিএম তাদের দেখে বলে এই শত্রুদের একদম ছাড়বে না। ভেট্রি তখন সিএম কে বলে আপনার আর কিছু বলতে হবে না, আপনি যে তাদেরই দলের লোক আমার আর সেটা বুঝতে বাকি নেই। তা না হলে খলিলের দেওয়া ফাইল বিজি আপনাকে দিয়েছিল, যেটা হেমলারের কাছে গেল কিভাবে? সিএম তখন বলে আমি তো এই ফাইল আমার পিএস রাজলক্ষ্মীকে দিয়েছিলাম। এই কথাগুলোর মাঝেই হেমলার হেসে উঠে বলে এই রাজলক্ষ্মী আমার গার্লফ্রেন্ড, আমরা দুজন মিলেই এই অপারেশন প্ল্যান করেছি। অন্যদিকে রাজলক্ষ্মীকে তখন হাসি মুখে হেলিকপ্টার নিয়ে আসতে দেখা যায়। এদিকে ভেট্রি এবং হেমলারের লড়াই শুরু হয়। ভেট্রি হেমলারের হাতে মার খেয়ে আহত হলেই হেমলার ভেট্রিকে বলে তোকে তো আমি মারবো, তার আগে নিজের চোখে পুরো স্টেটের ধ্বংস দেখ। টিভিতে গৃহযুদ্ধ নিউজ দেখায় ভেট্রিকে, যেখানে এক ধর্মের লোক অন্য ধর্মের মানুষদের মারতে যেতে থাকলে মাঝপথে একটা ব্লাস্ট হয়, যা দেখে ভেট্রিও অবাক হওয়ার চেয়ে হেমলার বেশি অবাক হয়। একটু পরেই দেখা যায় অন্য ধর্মের লোকজন ভিন্ন ভিন্ন উপাসনালয়ে সেভ করতে থাকে, যা দেখে হেমলার বুঝতে পারে যে ধর্মীয় দাঙ্গার মাধ্যমে গৃহযুদ্ধ লাগাতে চেয়েছিল, সেটাই সে ব্যর্থ। হেমলারের মন খারাপ হলেও ভেট্রি অট্ট হাসিতেই মেতে ওঠে। এরপর বলে তোরও বোধহয় খলিলের পাওয়া পেনড্রাইভের কথা মনে নেই। সেই পেনড্রাইভে ছিল তোদের যাবতীয় কর্মকাণ্ড, যা এখন পুরো দেশবাসী দেখেছে, আর তারা এখন সোচ্চার। আমাদের মানুষেরা একতাবদ্ধ হয়ে বাস করে। তোর এই ডার্টি পলিটিক্স আমাদের কিচ্ছু করতে পারবে না। এখন ভোটের মাধ্যমে সবাই যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। এসব শুনে হেমলার আরও রেগে যায়, মারতে থাকে ভেট্রিকে। ভেট্রিও ইচ্ছে করেই মার খায়, শুধুমাত্র ফিজির ফিয়ার ফোবিয়া থেকে তাকে মুক্ত করার জন্য, আর এটাতে সে সফলও হয়। ভিজি তার ভয় ভীতি কাটিয়ে একদম আক্রমণাত্মক হয়ে ওঠে, যা বসে থেকে আনন্দের সাথে দেখে ভেট্রি। কিন্তু ভিজি যখন বিপদে পড়ে তখন ভেট্রি ঠিকই লড়াইয়ের নামে এবং দুজন লড়াইয়ে নেমে সবাইকে মেরে ফেলে শেষ করতে থাকে। অন্যদিকে রাজলক্ষ্মী এতক্ষণে জেনে গিয়েছিল হেমলার বিপদে আছে, তাই হেলিকপ্টার নিয়ে ছাদে আসে। হেমলার ছাদে এসে হেলিকপ্টারে করে পালাতে চাইলে ভেট্রির রকেট লঞ্চার দিয়ে পুরো হেলিকপ্টার ধ্বংস করে ফেলে। হেমলার নিজের গার্লফ্রেন্ডকে হারিয়ে ভেট্রিকে মারতে আসলে উল্টো ভেট্রির হাতে মার খায় এবং শেষমেশ গুলি করে হেমলারকে মেরে পুরো চ্যাপ্টারই ক্লোজ করে দেয়। এরপর সে পতাকা ওড়ায়। এই হচ্ছে ভেট্রির কাহিনী। এবার সিন চলে আসে একদম মুভির শুরুতে। পুলিশ গ্রামবাসীর ভেট্রির গল্প শুনিয়ে বলে সে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না। একথা শুনে সবাই একতাবদ্ধ হয়ে ভোট দিতে যেতে থাকে। এ খবর আবার রাজনৈতিক নেতার কানে পৌঁছায়। এতে গুন্ডা পাঠিয়ে দেয়, মাঝ রাস্তায় গুন্ডারা পথ আটকায়। কিন্তু গ্রামবাসীরা প্রত্যেকে যখন ব্যাগ থেকে এক একটা ধারালো অস্ত্র বের করে তখন গুন্ডারা ভয় পেয়ে রাস্তা ছেড়ে দেয়। সবাই নির্বিঘ্নে ভোট দেয়। অন্যদিকে ভেট্রি এবং ভিজিও ভোট দিয়ে বের হলে
3 সাংবাদিকের মুখোমুখি হয়, আর সেই 3 সাংবাদিক আর অন্য কেউ নয়, পরিচালক অ্যাটলি, লেনসন এবং লোকেশ। আর জিজ্ঞাসা করে, দেশে কি সত্যিই পরিবর্তন আসছে? ভেট্রি জানায়, যদি দেশকে সত্যিই আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আগে পরিবর্তন করতে হবে নিজেদের। ভোট দিতে হবে যোগ্য প্রার্থীকে। আর এই সংলাপের মাধ্যমে শেষ হয় মুভিটি। থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে আমরা আরও একটু বেটার কিছু আশা করেছিলাম, কিন্তু গল্পটাতে যেন বিজয়ের রাজনীতিতে পদাচরণের ব্যাপারটাই বেশি প্রাধান্য পেয়েছে। তবে বলবো, বিজয় তার চিরপরিচিত অভিনয়টাই করেছে, অর্থাৎ তার থেকে কোনো কিছুই কমতি ছিল না। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ও আর একটি কথা, আমি কিন্তু নতুন ইউজার, তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের আমার গল্প সম্পর্কে এবং আমার চ্যানেল সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।